দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলভ করো অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আসে সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় শিশুর অতিরিক্ত চঞ্চলতা। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন শিশু নিউরোলজিস্ট ডাক্তার সাবরিনা ফারা মৌরি, সহকারী অধ্যাপক, শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট। চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298240552 এই নম্বরে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি ডক্টর আবু সাইদ শিমুল। দর্শক, এখন কিন্তু আমরা চারপাশে দেখতে পাচ্ছি শিশুদের অতি চঞ্চলতা বেড়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে মা বাবারা এটা তাদের উদ্বেগ উৎকণ্ঠার কারণ হয়ে থাকে যে আমার বাচ্চাটা এত অতি চঞ্চল কেন। অনেক ক্ষেত্রে আবার এরকম মা বাবা দেখা যায় যে তারা বাচ্চা অতি চঞ্চল কিন্তু সেই ব্যাপারে খুব বেশি গুরুত্ব দেয় না। তারা মনে করে যে এটা বোধহয় বয়সের কারণে একসময় ঠিক হয়ে যাবে। আসলে অতি চঞ্চলতার কারণগুলো আমরা জানবো এবং এটা কখন রোগ, কখন আমরা চিকিৎসকের কাছে যাব, এটার প্রতিরোধের উপায় বা চিকিৎসায় সকল বিষয় নিয়ে আলাপ করার জন্য আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন ডাক্তার সাবরিনা ফারা মৌরি। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর সাইদ। আচ্ছা, প্রথমে যদি আমরা একটু জানতে চাই যে আমরা বলছি যে অতি চঞ্চলতা আর আসলে কখন বলবো অতি চঞ্চলতা? আচ্ছা, ধন্যবাদ। চঞ্চলতা শিশুদের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য, সবার আগে এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সব শিশুরাই চঞ্চল হবে, এটাই স্বাভাবিক। শিশুরা তো বড়দের মতো হবে না। তারপরও কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত চঞ্চলতা কখনো কখনো কোনো রোগের লক্ষণ। তো অতিরিক্ত চঞ্চলতা যদি আমরা বুঝতে চাই তাহলে যেটা বুঝতে হবে যে একটা বাচ্চা, তাকে কখনোই শান্ত করা যাচ্ছে না। হ্যাঁ, যে সে শান্ত থাকার সময়টা খুবই মিনিমাম, একদম নগণ্য। সে যতক্ষণ জেগে আছে ততক্ষণই সে চঞ্চল এবং সে কোনো কাজ স্থিরভাবে তাকে দিয়ে করানো যায় না। সব কাজই সে অর্ধেক অর্ধেক একটু একটু করে করে। সে ইনস্ট্রাকশন ফলো করে না। সে এত চঞ্চল, তাকে একটা ইনস্ট্রাকশন দিলে ইনস্ট্রাকশনটা শোনার ধৈর্য তার নাই, বা কিছুটা শুনলেও পুরোটা করার ধৈর্য তার নাই। সব কাজই সে খুব হ্যাফাজার্ডভাবে, ডিসঅর্গানাইজডভাবে করে এবং দেখা যায় যে এই চঞ্চলতাটা শুধু একটা সেটিংয়ে না, বিভিন্ন জায়গায়, বাসায়, তার খেলার মাঠে, তার স্কুলে, আত্মীয়ের বাসায়। যদি বোঝার চেষ্টা করি, অনেক বাচ্চা রয়েছে যে বাসায় খুব লাফালাফি করছে, জিনিসপত্র হয়তো ছোড়াছুড়ি করছে বা শুনছে না, কিন্তু কোনো আত্মীয়ের বাসায় গেলে সে চুপচাপ বসে আছে, তাহলে সে অবশ্যই অতি চঞ্চল বাচ্চা নয়। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন কয়েক জায়গায় এই লক্ষণগুলো যদি কয়েক জায়গায় রোগের কারণে হয় তখন সেই বাচ্চা অবস্থা বুঝে না, সময় বুঝে না, পরিস্থিতি বুঝে না, সব জায়গাতেই সে চঞ্চলতা শো করে এবং তাকে ইনস্ট্রাকশন ফলো করানো যায় না। আচ্ছা, এটা আসলে কারণগুলি যদি একটু আমাদের বিস্তারিত বলতেন যে অতি চঞ্চলতা হওয়ার কারণ কি? অতি চঞ্চলতা যদি আমি কোনো ডিজিজের অংশ হিসেবে বলি, কোন কোন রোগে অতি চঞ্চলতা হয়, সবার আগেই আসে হচ্ছে একটি খুব কমন রোগ, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এখানে বাচ্চাদের অতি চঞ্চলতা থাকে, সাথে সাথে মনোযোগেরও অভাব থাকে বেশিরভাগ বাচ্চাদের। আবার কোনো কোনো বাচ্চাদের শুধু মনোযোগের অভাব থাকে, কোনো কোনো বাচ্চাদের শুধু চঞ্চলতা থাকে, তবে কমনলি দুইটাই থাকে, মনোযোগের অভাব এবং অতি চঞ্চলতা। এছাড়া যদি আরও কিছু রোগ বলি, অটিজমের বাচ্চাদের খুব বেশি চঞ্চলতা থাকে, বেশিরভাগ অটিজমের বাচ্চাদেরই চঞ্চলতা থাকে। এছাড়া কিছু কিছু মৃগী রোগ আছে, এপিলেপসি, বিশেষ করে ফোকাল এপিলেপসিগুলো, সেগুলো যদি সঠিকভাবে চিকিৎসা করা না হয় তাহলে সেসব বাচ্চাদের চঞ্চলতা থাকে। কিছু কিছু স্লিপ ডিসঅর্ডার আছে, অনেকগুলো ঘুম বিষয়ক রোগ আছে বাচ্চাদের, সেটা ডিটেইল বলছি না। কিছু কিছু স্লিপ ডিসঅর্ডারে বাচ্চাদের চঞ্চলতা থাকে। এছাড়া যেসব বাচ্চাদের বুদ্ধিতে একটু পেছানো, রোগের কারণে বুদ্ধিতে পেছানো, কগনিটিভ ডিলে বা মেন্টাল রিটার্ডেশনের বাচ্চা, তাদের মধ্যেও কারো কারো ক্ষেত্রে অতি চঞ্চলতা দেখা যায়। আরও আছে যেমন কিছু মেটাবলিক ডিজিজ, নিউরোমেটাবলিক ডিজিজ, তারপর কিছু সিনড্রোম, জেনেটিক সিনড্রোম, নামগুলো আর বলছি না কারণ অনেকগুলো নাম হয়ে যায়। তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় যে কোনো কোনো বাচ্চার স্ট্রেসফুল কন্ডিশনে থাকে, হয়তো ফ্যামিলি এনভায়রনমেন্টটা হোস্টাইল অথবা স্কুল এনভায়রনমেন্টটা হোস্টাইল। সেই যে একটা বিরূপ পরিবেশ, যেটাকে আমরা সোশ্যাল স্ট্রেস বলি, সেই স্ট্রেসের কারণে কোনো কোনো বাচ্চা অবাধ্য এবং অতি চঞ্চল হয়ে যায়। সেটাও একটা বিহেভিয়ারাল প্রবলেম, যেটাকে আমরা অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার বলি। তো এরকম অনেকগুলো রোগী আছে যেখানে বাচ্চা বা অ্যাংজাইটিতে যেসব বাচ্চারা ভোগে তাদেরও কিন্তু অতি চঞ্চলতা থাকে। আবার আরেকটা আছে কিছু নিউরোসাইকিয়াট্রিক ডিজিজ, মুড ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, এরকম বেশ কিছু রোগে কিন্তু নিউরোসাইকিয়াট্রিক ডিজিজ, সেগুলোতেও চঞ্চলতা একটা তাদের পার্ট। তো সেরকম অনেকগুলো রোগ আছে যেখানে ডিজিজের অংশ হিসেবে বাচ্চাদের চঞ্চলতা থাকে।
আচ্ছা, আমরা তো ইদানিংকালে আপনি যে এইসব রোগের কথা বলেছেন, যে অটিজমের কথা আমরা বলি, কিন্তু আরেকটা রোগের আপনি উল্লেখ করেছেন যে ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, এটা সম্পর্কে অনেকেই নাম শুনেছেন কিন্তু পুরোপুরি আসলে বিস্তারিত অনেকেই জানেন। এটা সম্পর্কে যদি একটু বলতেন, এই রোগটা আসলে কি? আচ্ছা, এই রোগটা আসলে খুবই কমন এবং এটাকে বলা হয় যত নিউরো বিহেভিয়ারাল ডিজিজ আছে তার মধ্যে সবচাইতে কমন হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটা দুটো পার্ট, একটা হচ্ছে এটা যেটা শুরু করেছেন, আমরা বিস্তারিত শুনবো। আমি এই পর্যায়ে আপনাকে একটু থামাতে চাইছি, কারণ একজন দর্শক রয়েছে আমাদের সাথে। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বাচ্চার বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে জান্নাতুল নাইমা বলতেছি। জি জি নাইমা বলুন। জি, ওয়ালাইকুম আসসালাম। বয়স 8 বছর 7 মাস। জি। আমার বাচ্চা দুইটা বাচ্চা, একটা বড় একটা ছোট, 2 বছরের গ্যাপ মাঝখানে। ছোটটা হচ্ছে প্রচন্ড শান্ত, বড়টা যা চঞ্চল আমি করতে পারে আর কি। অতিরিক্ত মোবাইল দেখে না, ঘুম ঠিকঠাক, খাবার দাবার ঠিকঠাক, আর কোনো অসুখ বিসুখ নাই, সুস্থ স্বাভাবিক বাচ্চা। আর হচ্ছে যেমন কি আজকেরটাই বলি, আজকে ওর পরীক্ষা শেষ, বলছে নানুর বাড়ি যাবে, সেই শুরু করছে নানুর বাড়ি নানুর বাড়ি নানুর বাড়ি। অনেকক্ষণ পর মার ঘর ভাঙা চোরা এগুলোর পর শান্ত করছি, কালকে পাঠাবো। এই প্রত্যেকটা বিষয় নিয়ে এরকম করে। জি জি। ও আসলে এই যে 8 বছরে কোন ক্লাসে পড়ছে বা পড়ালেখাটা কেমন? জি, পড়ালেখায় আলহামদুলিল্লাহ ভালো। ওর হচ্ছে শুনে মুখস্থ, মানে মৌখিকটা খুব ভালো পারে। জি। অতিরিক্ত মোবাইলও দেখে না, টিভিও দেখে না, আর হচ্ছে খেলাধুলা সবকিছু স্বাভাবিক সুস্থ বাচ্চা। জি, আমাদের বিশেষজ্ঞ রয়েছেন, উনি আপনার সাথে কিছু প্রশ্ন করবেন। জি। আচ্ছা মা, আপনার বাচ্চা স্কুল থেকে কোনো কমপ্লেইন আসে যে স্কুলে এসে মনোযোগ দিয়ে পড়ে না, বা ছোটাছুটি করে, বা টেবিলে চেয়ারে বসিয়ে রাখা যায় না তাকে, সেরকম কোনো কমপ্লেইন করে টিচাররা? জি না, এরকম কোনো কিছু না। ওই ছুটির টিফিন টাইমে সামান্য দুষ্টামি করে, টিফিন টাইমে খেলে, কিন্তু বাকি সময় সে চুপচাপ লেখাপড়া করে, তাই তো? টিচারের কথা শুনে আমরা মোটামুটি বোঝাই ওনার বিষয়টা বুঝতে পেরেছি। আবার যখন সে খেলে কিছু দিয়ে, বাসায় যখন কি ধরেন সে ব্লক দিয়ে, পাজল দিয়ে বা ছবি আঁকছে, তখন কি সে সেগুলো বসে বসে খেলাগুলো খেলতে পারে? জি, খেলাধুলা খেলে, সামান্য কিছু নিয়ে খেলতেছে, ওটা পারতেছে না, ওর মাথা গরম হয়ে গেছে, ছোটটাকে মারধর করতেছে। এই না, ছোটটা যদি পাশে না থাকে তখন কি সে অনেকটা সময় খেলতে পারে বসে বসে চুপচাপ কিছু? আচ্ছা, আমরা বোধহয় বুঝতে পেরেছি। আমরা বিরতির আগে একজন প্রশ্ন করেছিলেন নাইমা, উনি ওনার বাচ্চার জন্য 8 বছর 7 মাস, উনি খুব উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে জানতে চেয়েছেন বাচ্চা অতি চঞ্চল কিনা এবং কিছু বৈশিষ্ট্য বলেছিলেন, ওনার জন্য যদি পরামর্শ দিতেন। আমি সবার আগে মাকে আশ্বস্ত করতে চাই যে মা, আপনার বাচ্চা স্বাভাবিক, তার কোনো রোগ নাই। তবে ওর যেটা হয়েছে যে ওর লালন পালনের যে পদ্ধতি, সেখানে হয়তো একটু সমস্যা হচ্ছে। আপনি বললেন যে আপনার ছোট বাচ্চাটা বেশি শান্ত, তো হয়তো বা মাঝে মাঝে ছোট বাচ্চার সাথে কম্পেয়ার করে ফেলা হয় যে ও তো শান্ত, তুমি কেন চঞ্চল, ওর মতো কেন হও না। এটাতে বাচ্চারা খুব হার্ট হয়, তারা খুব কষ্ট পায়। আরো হচ্ছে যে আরেকটা, যেটা শুধু এই শান্তর ক্ষেত্রে না, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ও বুদ্ধিমান, সহজে বুঝে যায়। বিভিন্ন ধরনের না, ভাই বোনের মধ্যে কখনো বাবা মায়ের কম্পেয়ার করতে হয় না। এক একজন এক এক রকম হবে, এটাই স্বাভাবিক, কিন্তু বাবা মার তরফ থেকে কম্পারিজন আসা উচিত না। অন্য কেউ করতে পারে, কিন্তু বাবা মা করা উচিত না। আর আরেকটা জিনিস হচ্ছে যে বাচ্চা কিন্তু স্কুলে কথা শুনছে, সবকিছু করছে, যখন ভাইটা থাকে না তখন সে চুপচাপ খেলছে, তার মানে তার মধ্যে শান্ত থাকার বৈশিষ্ট্যটাও আছে, এমন না যে সে সবসময় চঞ্চল। আর মা কথা বলতে বলতে বলে ফেলেছেন যে অনেক মারধর করার পর সে শান্ত হয়েছে। এটাও একটা মানে খারাপ অভ্যাস। বাচ্চার গায়ে হাত তুললে বাচ্চা মেজাজি হয়ে যায়, এবং তখন এই যে বাচ্চাকে যদি তার ভাই বোনের সাথে কম্পেয়ার করা হয়, বাচ্চার গায়ে যদি হাত তোলা হয়, বাচ্চাকে যদি অপমান করে কথা বলা হয়, এগুলো করলে যেটা হয় বাচ্চার মধ্যে মেজাজি হয়ে যাওয়ার একটা প্রবণতা হয়, এবং সে তখন এরকম ন্যাগিং করতে থাকে, হ্যাঁ, যে ঘ্যান 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 করতে থাকে, বা অনেক সময় অস্থিরতা শো করে, বাচ্চার মধ্যে ডিপ্রেশন তৈরি হয়, এবং সেই ডিপ্রেশনেরই একটা প্রকাশ হচ্ছে এই চঞ্চলতা বা একটা ঘ্যান ঘ্যান করার অভ্যাস। তো বাচ্চাকে সেই ডিপ্রেশন থেকে এবং ঘ্যান ঘ্যান করার যে টেন্ডেন্সি, সেখান থেকে বের হতে হলে বাবা মাকে অনেক দায়িত্বশীল আচরণ করতে হবে, ভাই বোনের সাথে কম্পেয়ার করা যাবে না, বাচ্চার ভালো কাজের প্রশংসা করতে হবে, কোনো দোষ তো বাচ্চা করেই, করলে সেটা বুঝিয়ে বলতে হবে, গায়ে হাত তোলা যাবে না। অনেক সময় দেখা যাচ্ছে ছোট বাচ্চা হলে দেখা যায় তার দিকে একটা মনোযোগ চলে যায়, সেটা একটা বিষয় রয়েছে। সেটাই, সব বাচ্চাকে সমান মনোযোগ দিতে হবে, যতই ছোট বড় হোক না কেন, এবং বাচ্চাকে কোয়ালিটি টাইম দিতে হবে। বাচ্চাকে যখন সে ভালো কাজ করবে প্রশংসা করতে হবে, আদর করতে হবে, আবার যখন দুষ্টুমি করবে তখন বুঝিয়ে বলতে হবে যে তুমি কাজটা ঠিক করছো না বাবা, কিন্তু তাই বলে তাকে অপমান করা উচিত না বা মারা উচিত না। এগুলো করলে বাচ্চা মেজাজি হয়ে যায়, এবং তখন বাচ্চা ঘ্যান ঘ্যান করার এবং জেদ করার প্রবণতাটা বেড়ে যায়, এবং সেটা যখন এক্সট্রিম
এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন কিন্তু একটা ডিজিজও হয়, সাইকিয়াট্রিক ডিজিজ, সেটাকে আমরা বলি অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার। তো সেটা আরও প্রচণ্ড রকম জেদি থাকে বাচ্চা। এই বাচ্চা অত জেদি না, তো এই বাচ্চা এখন পর্যন্ত স্বাভাবিক। মা বাবা যদি এখন থেকেই তাদের আচরণটা চেঞ্জ করতে পারেন বাচ্চার প্রতি, ইনশাল্লাহ সামনে আর কোনো সমস্যা আশা করব নিশ্চয়ই উনি অনুষ্ঠান শুনছেন, উনি আপনার পরামর্শগুলো যদি একটু মেনে চলেন নিশ্চয়ই ওনার বাচ্চা স্বাভাবিক বাচ্চার মতো আসলে আচরণ করবেন, বা ওনার যে উদ্বেগ উৎকণ্ঠা সেটা অনেক। আর আরেকটা ব্যাপার হচ্ছে সব বাচ্চা তো একই রকম শান্ত হবে না, কেউ শান্ত হবে কেউ চঞ্চল হবে, সেটাকে নর্মালি নিতে হবে বাবা মার, যে হ্যাঁ ও একটু চঞ্চল, এটাকে নরমালি নিতে হবে। আমরা আলাপ করছিলাম যে এডিএইচডি নিয়ে, এডিএইচডি আসলে লক্ষণগুলি কি বা ক্রাইটেরিয়া যেটা বলে আপনাদের ভাষায়, সেই ক্রাইটেরিয়াগুলি যদি একটু বলতেন। আচ্ছা, এডিএইচডির কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে এই রোগের দুইটা শাখা থাকে, একটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট মানে মনোযোগের অভাব, আর একটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি এবং ইম্পালসিভিটি মানে অস্থিরতা এবং সে একটা কাজ করতে চাইছে সেটা না করে পারে না, ইম্পালসিভিটি। তো অ্যাটেনশন ডেফিসিটের যে লক্ষণগুলো সেগুলো আমি একটু বলি। সেটা হচ্ছে বাচ্চা সাধারণত কোনো কাজে মনোযোগ দেওয়ার ক্ষমতাটা তার কম থাকে, হ্যাঁ, এবং এই জন্য সে ছোট ছোট ভুল করে, যেমন সিলি মিস্টেক করে বিভিন্ন, হ্যাঁ, কেয়ারলেস মিস্টেক করে, ছোট ছোট কাজে পুরো কাজটা শেষ করতে পারে না ঠিকমতো, বা একটা গুছিয়ে কাজ করতে পারে না, স্কুলে যে টি এর মাথাটা কাটে না, আইয়ের ফোঁটাটা দেয় না, স্পেলিং মিস্টেক করে, বা একটা প্যারাগ্রাফ লিখতে গেলে সেখানে ছোট ছোট অনেক কিছু ভুল করে ফেলে, সিলি মিস্টেক করে, কারণ পুরোটা সময় সে মনোযোগ ধরে রাখতে পারে না। এবং যদি চেষ্টাও করে, সে হয়তো চেষ্টা করছে আমি মনোযোগ দেব, কিন্তু লম্বা সময় পারে না, একটু সময় পরে সে ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়, তার মনটা খুব সহজেই বিভিন্ন দিকে চলে যায়। এসব বাচ্চারা দেখা যায় একবার লিখছে, লেখাটা রেখে আবার একটু পড়ছে, আবার উঠে একটু পানি খাচ্ছে, আবার উঠে দৌড়ে ওদিক থেকে হেঁটে আসলো, এবং বেশিরভাগ কাজগুলোই খুব উদ্দেশ্যমূলক কাজ না। কেন সে ওখানে গেল, কেন ছুটে আবার চলে আসলো, কেন হঠাৎ করে সোফার উপর উঠে গেল, হঠাৎ করে বিছানায় দাঁড়িয়ে গেল, রেলিং বেয়ে উঠে গেল, তার কোনো ব্যাখ্যা নাই, সে নিজেকে থামিয়ে রাখতে পারে না, হ্যাঁ, সে খুব ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় বিভিন্ন এনভায়রনমেন্ট দিয়ে। আরেকটা যেটা হচ্ছে যে এইসব বাচ্চারা খুব ফরগেটফুল থাকে, ভুলে যায় অনেক কিছু, তাকে হয়তো মা কোনো ইনস্ট্রাকশন দিয়েছে সেটা তার মনে থাকে না করতে, বা স্কুলে জিনিসপত্র হারিয়ে আসে, অনেক সময় পেন্সিল রাবার অনেক কিছু হারিয়ে আসে, ক্লাসে পড়াটা পুরোপুরি ফলো করতে পারে না, টিচারদের পড়াটা। আবার বাচ্চাদের যেটা হয় যে গুছিয়ে কাজ করতে পারে না, তাদের পড়ার টেবিলটা সবসময় অগোছালো, তাদের বিছানাটা অগোছালো, খাবার খাচ্ছে অগোছালোভাবে, একটা কাজ সহজে শেষ করতে পারে না, অর্ধেক করেই শেষ উঠে যায়। আর আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে এসব বাচ্চাদের হাইপার অ্যাক্টিভিটি, যে এগুলো হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট, তাদের মনোযোগের অভাব, মনোযোগ দিয়ে লম্বা কাজ করতে পারে না। এবং সবগুলো যে থাকবে তা না, বলা হয় প্রায় অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, 9টার মতো ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে কমপক্ষে 6টা থাকতে হবে 6 মাসের বেশি সময় অ্যাটেনশন ডেফিসিট। আর হাইপার অ্যাক্টিভ আমরা বলছি যে অ্যাটেনশন ডেফিসিট খুব সুন্দরভাবে বলেছেন যে হাইপার অ্যাক্টিভ নিয়ে আমরা বিস্তারিত জানবো অ্যাক্টিভিটির পর। জি, আমরা খুব সুন্দরভাবে আপনি বলছিলেন আসলে অ্যাটেনশন ডেফিসিটের কথা, অমনোযোগ, হাইপার অ্যাক্টিভিটি বা অতি চঞ্চলতা, এগুলি আসলে ক্রাইটেরিয়া কি বা বোঝার উপায় কি? আচ্ছা, হাইপার অ্যাক্টিভিটি নামটা থেকেই তো বোঝা যায় বাচ্চা অনেক বেশি অস্থির। তো বাচ্চা যেটা হয় যে সারাক্ষণ তার হাত পাগুলো নড়তে থাকবে, কখনোই সে এভাবে স্থির বসে থাকবে না, হাত নাড়ছে, পা নাড়ছে, মুখ নাড়ছে, বডি নাড়ছে সব সময়, হ্যাঁ, মানে প্রতিটা সময় সে যতক্ষণ জেগে থাকবে নড়তে থাকবে। এরপর হচ্ছে সে একটা জায়গায় বেশিক্ষণ বসবে না, কোনো একটা জায়গায় একদম মানে 1 মিনিটও তাকে বসানো মুশকিল, সেটা যেখানেই হোক না কেন। এরপর হচ্ছে বাচ্চার সবসময় অদ্ভুত অদ্ভুত জায়গায় চলে যাবে, যেটা ঠিক ওই পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ না। হঠাৎ করে হয়তো কোথাও কারো বাসায় বেড়াতে গেল, সেই বাসার রেলিং ধরে উঠে গেল, সেই বাসায় সিঁড়ি দিয়ে উঠে চলে যাচ্ছে, হ্যাঁ, বা যারা গাছে উঠতে পারে গ্রামের বাচ্চারা সারাক্ষণ গাছে উঠে যাচ্ছে, যেটা ঠিক ওই সময়ের সাথে সঙ্গতিপূর্ণ না, কোনো কারণ ছাড়াই করছে কাজটা, সেই বসে থাকার যে ক্যাপাসিটি সেটা তার নাই। এরপর হচ্ছে বাচ্চা যেটা করে যে লেজার পিরিয়ড, যেটা মানে চুপচাপ বসে বসে খেলা, বসে বসে গল্প করা, সে লেজার পিরিয়ড কাটাতে পারে না, সবসময় রেস্টলেস, সবসময় অস্থির, হ্যাঁ, তার কোনো লেজার বলে কিছু থাকে না, অলস অবসর সময় বলে তার কিছু থাকে না, সবসময় সে একটা মনে হয় যেন একটা মোটর, তার বডির মধ্যে একটা মেশিন ফিট করা, সেই মেশিন তাকে চালাচ্ছে। আমাদের বইতে এভাবে লেখা, যেন ড্রাইভেন বাই মোটর দিয়ে সে চালিত, তাকে থামানো যাচ্ছে না। এছাড়া এই ধরনের বাচ্চাদের আরও কিছু ইম্পালসিভিটি, যেটা আমরা বলি যে তাকে সে যেটা করতে চাইছে সে নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও নিজেকে সেখান থেকে আটকে রাখতে পারে না। যেমন এইসব বাচ্চারা একটু বেশি কথা বলে, হ্যাঁ, অনেক বেশি কথা বলে, সে যতই ভাবে যে আমি এত কথা বলবো না, কিন্তু সেটা সে পারবে না, সে কথা বলতেই থাকবে। এবং একটা আলোচনায় যখন সবাই মিলে গল্প করছে তখন আমরা কি করি, কেউ বলছে তারটা শুনি, তারটা শেষ হলে এরপর আমি আমারটা বলি, কিন্তু এসব বাচ্চা এটা করতে পারে না, তারা ওই মানুষটাকে ইন্টারাপ্ট করে, তার কথা অর্ধেক হতেই সে আবার তার নিজেরটা বলতে শুরু করে, অন্য মানুষকে কথা শেষ করতে দেয় না, ঠিক আছে। এরপর যেটা হয় যে ওরা নিজের টার্নের জন্য ওয়েট করে না। আমরা যেমন ধরেন একটা লাইনে দাঁড়ালাম, টিচার খাতা দিবে, বলছে যে একজনের পর একজন আসো, আমি নাম ডাকলে আসবে, সবার নাম ডাকছে, সবাই বসে আছে, আমার টার্ন আসলে আমি যাব, এসব বাচ্চা বসে থাকতে পারবে না, সে তার নাম আসার আগেই সে দৌড়ে চলে যাবে টিচারের কাছে খাতা নেওয়ার জন্য।
কখনোই সে তার নিজের একটা টার্ন, আমি ওয়েট করব, আমার টার্ন আসলে আমি যাব, এটা সে পারে না। ঠিক আছে, তো এই ধরনের যে ইম্পালসিভিটিগুলো, এই জিনিসগুলো খুব কমন তাদের মধ্যে। তবে সবগুলোই যে থাকবে তা না, আরও অনেক কিছু, আরও 2-3টা ক্রাইটেরিয়া আছে। তো সবগুলোর মধ্যে মিনিমাম 6টা থাকতে হবে ক্রাইটেরিয়া, এবং 6 মাসের বেশি সময় ধরে থাকতে হবে। হঠাৎ করে হলে হবে না। আর আরও কিছু ব্যাপার আছে, এই সিমটমগুলো মানে অল্প বয়সে তৈরি হতে হয়, 12 বছরের নিচে স্টার্ট হতে হবে। 12 বছরের উপরে যদি কারো নতুন করে হয় সেটা সাধারণত ADHD না, বেশিরভাগ ক্ষেত্রে 6 বছরের নিচেই স্টার্ট হয় এই সিমটমগুলো, এবং এটা 2 বা ততোধিক জায়গায় হতে হবে। এই যে একটু আগে যে মা বললেন যে শুধু বাসায় এসে চঞ্চলতা করে, বাইরে করে না, এটা অবশ্যই ADHD না। ADHDর বাচ্চা একটা জায়গার বেশি জায়গা করবে, বাসায় এবং স্কুলে, অথবা বাসায় এবং খেলার মাঠে, বাসায় এবং আত্মীয়ের বাসায়, এরকম মানে সে একের অধিক জায়গায় করবে কাজটা। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু চঞ্চলতা আরও অনেক রোগেরই অংশ, সবসময় ADHD ডায়াগনোসিস করার আগে অবশ্যই সেটা যে অন্য রোগ না, সেটা যে এপিলেপসি না, সেটা যে তার অন্য সিজোফ্রেনিয়া না, সেটা যে তার মুড ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার, অথবা আরও অনেক রোগ আছে সেগুলো না, তারপর হচ্ছে স্লিপ ডিসঅর্ডার না, অটিজম না, সেটা শিওর হতে হবে আমাদের। অন্যগুলো সব বাদ দেওয়ার পরে এবং ADHD ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে ফাইনাল ডায়াগনোসিস। ডক্টর হাবিজা ফারা মৌরি, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। শুধু দর্শক, অতি চঞ্চলতা কিন্তু সব ক্ষেত্রেই রোগ না, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এটা রোগ, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কাউন্সিলিংয়ের মাধ্যমে বা চিকিৎসকের মাধ্যমে এটা কিন্তু নিরাময় করা সম্ভব। এখন বর্তমানে সরকারি এবং বেসরকারি পর্যায়ে অনেকগুলো সেন্টার রয়েছে, সেই সেন্টারগুলিতে যদি মা বাবার একটু যান, তাহলে কিন্তু তাদের বাচ্চা অতি চঞ্চল কিনা সেটা ডায়াগনোস করে খুব সুন্দর চিকিৎসা এবং পরামর্শের মাধ্যমে এই বাচ্চাগুলো কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। আমাদের সকল শিশুরা সুস্থ থাকুক, আমরা সুস্থ থাকি, এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।